2024 সালের মে দিবসে একটা বিশেষ তাৎপর্য আছে। সেই তাৎপর্যটা আমি রাখতে চাইছি ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে। এই মে দিবস যখন হচ্ছে 2024, সে সময় ভারতবর্ষ আবার বলা যায় যে তার যে সংসদীয় রাজনীতি, তাতে আগামী 5 বছর কার হাতে শাসনতন্ত্র যাবে, কারা ভারতবর্ষকে শাসন করবে, এটা ঠিক হবে। তা এমন একটা মে দিবস আসছে যে সময় নাগাদ এটা ঠিক হবে যে আগামী 5 বছরের ভারতবর্ষ কার বা কাদের হাতে থাকবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় শ্রমিক শ্রেণীর জন্য। কারণ এই মে দিবস যখন হচ্ছে 2024, তখন আমরা আছি মোদির ভারতবর্ষে, যেখানে সমস্ত দিক থেকে শ্রমজীবী মানুষেরা, শ্রমিকেরা আক্রান্ত। সব দিক থেকে আক্রান্ত বলতে আমি এটা বলতে চাইছি, এই শ্রমজীবীর জন্য যে যতগুলো রক্ষা কবচ ছিল, তাদের সোশ্যাল সিকিউরিটি, তাদের চাকরির জায়গায় বা কাজের জায়গায় যে অধিকার, তাদের অবসরকালীন যে সমস্ত সুযোগ সুবিধে পাবার কথা, তার সবগুলোই কোশ্চেনের সামনে এসে দাঁড়িয়েছে। সবগুলোকেই নতুন করে ঢেলে সাজানো হয়েছে। এবার একটা নতুন লেবার কোড আনা হয়েছে, যেই লেবার কোডে এর প্রত্যেকটা অংশকেই, অর্থাৎ শ্রমিকেরা তাদের কাজের ক্ষেত্রে কী ধরনের অধিকার পাবেন, তাদের সোশ্যাল সিকিউরিটি কী থাকবে, তাদের রিটায়ারমেন্ট বেনিফিট কী হবে, সবগুলো ক্ষেত্রেই নতুন নতুন আক্রমণ নেমে এসেছে। কী ধরনের আক্রমণ একটা বলি আপনাদের। আগে এরকম একটা বিষয় ছিল যে এমপ্লয়ার, অর্থাৎ যিনি চাকরি দেন, কাজ দেন, তিনি আপনাকে কাজ থেকে ছাঁটাই করতে পারবেন কিনা, এটা সরকারি কতগুলো আইন দ্বারা নিয়ন্ত্রিত ছিল। এবং সরকারি আইনগুলো ছিল অত্যন্ত স্ট্রিনজেন্ট। মালিকরা চট করে ফায়ার করে দেওয়া, চট করে কাজ থেকে একটা লোককে বসিয়ে দেওয়া, এটা করতে সাহস পেত না। যে সমস্ত সংগঠনগুলোতে 100 বা তার বেশি কর্মচারী আছে, তার সবগুলোই ছিল সরকারি কতগুলো স্ট্রিনজেন্ট আইনের আওতায়, যাতে চট করে ওই 100 জনের কারখানায় একটি মানুষকেও ছাঁটাই করে দেওয়া যেত না। এখন যেটা দাঁড়িয়েছে সেটা এই যে 300 জন পর্যন্ত কাজ করেন এমন যে সংগঠন আছে, সেই সমস্ত সংগঠনে হায়ার অ্যান্ড ফায়ার নিয়ম চলতে পারে। অর্থাৎ আগে যেটা 100 ছিল, এখন হয়েছে সেটা 300। এবং আশ্চর্যের ব্যাপার, আমাদের দেশে এখন কারখানাগুলো ডাউন সাইজ করে এমন জায়গায় দাঁড়াচ্ছে যে 300-র ওপরে শ্রমিক একসাথে কাজ করে এমন কারখানার সংখ্যা, এমন ম্যানুফ্যাকচারিং ইউনিটের সংখ্যা আপনি দেখবেন আমাদের যত ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, যত কারখানা আছে, তার 10%-এরও বেশি না। অর্থাৎ 90% কেসে এটা দাঁড়িয়ে গেছে যে মালিক ইচ্ছে করলে পরে তার সুবিধা মতো, তার ইচ্ছে মতো একজন শ্রমিককে ছাঁটাই করে ফেলতে পারে। আজকের মে দিবস, অর্থাৎ 2024-এর মে দিবস যখন আসছে, তখন শ্রমিকের কাছে এইটা চায় যে মোদির যে নতুন লেবার কোড, যাতে তার কাজের কোনো নিরাপত্তা নেই, সেই কোডটা থাকবে কি থাকবে না। এই নির্বাচনে যদি মোদি আবার জিতে আসে, তাহলে এই কোড থাকবে শুধু না, এটা আরও স্ট্রিনজেন্ট হয়ে যাবে। আর এই নির্বাচনে মোদি যদি হারে, যে অন্য কোনো ধরনের গভর্নমেন্ট যদি আসে, তাহলে অবশ্যই এই নতুন যে লেবার কোড এসেছে, এই লেবার কোড বদলানোর একটা চাপ থাকবে। এবং সেই চাপের কাছে যদি বামপন্থীরা একটা মোটামুটি সংখ্যা নিয়ে আসতে পারে, সেই চাপের কাছে যে সরকার নথি স্বীকার করে একটা নতুন ধরনের লেবার কোড আনা, যাতে শ্রমিকদের বেসিক নিরাপত্তা, কাজের নিরাপত্তাটা থাকে, সেটা করতে পারে। আজকের মে দিবস, অর্থাৎ 2024-এর মে দিবস, এই প্রশ্নটাকে সামনে আনছে। আপনি নির্বাচনে যারা এখন সরকার করছেন, তাদেরকে জিতিয়ে আনবেন। যদি তাদের জিতিয়ে আনেন, তারপরে আপনাকে কিন্তু এই লেবার কোড যেটা চালু হয়ে গেছে, তার মান্যতাটাকেও দিয়ে দেবেন আপনি,
এবং তার মানে হচ্ছে আপনার কোনো কাজেই আর স্থায়ী কাজ থাকবে না। ভারতে আরেকটা বিষয় ঘটছে, এটা আমার মনে হয় খুব গভীরভাবে ভাবার দরকার আছে। এই নয়া উদারবাদের জমানায় ভারতবর্ষ শ্রমজীবী মানুষদের সামনে যেটা নেমেছে সেটা আমরা ইংরেজিতে বলি ইনফরমালাইজেশন অফ দ্য ওয়ার্ক ফোর্স। অর্থাৎ শ্রমিকেরা কাজ করছেন এমন কাজ, এমন জায়গায় যেখানে তাদের, আগেই তো বলছিলাম কর্মনিরাপত্তা নেই, এখন তার সাথে বলবো যে অন্য যে বেনিফিটগুলো থাকার কথা, সোশ্যাল সিকিউরিটি মেজার্স, তাদের রিটায়ারমেন্টের বেনিফিট ইত্যাদি, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনার যারা ইনফর্মাল লেবার রয়েছে তারা যাতে না পায় তার জন্য নানা ধরনের চক্রান্ত চলেছে। আজকে না, যতদিন ধরে আমাদের দেশে ইনফর্মাল সেক্টর বারবারন্ত হয়েছে, ফর্মাল সেক্টরের তুলনায় ইনফর্মাল সেক্টরের গুরুত্ব বেড়েছে, তখন থেকেই এই আক্রমণটা নেমে এসেছে যে ফর্মাল সেক্টরের ওয়ার্কাররা যদি রিটায়ারমেন্ট বেনিফিট পায়, তোমরা ইনফর্মাল সেক্টরের ওয়ার্কাররা সব কিছু পাবে না। তোমরা ইনফর্মাল সেক্টরের ওয়ার্কাররা তোমাদের জন্য কোনো স্বাস্থ্যবিধি, ইএসআই, এ ধরনের কর্মসূচি, এ ধরনের সুবিধে তোমরা ভোগ করতে পারবে না। তোমাদের জন্য প্রভিডেন্ট ফান্ডেরও কোনো বেনিফিট থাকবে না। তোমরা আসবে, যাবে, কাজ করবে, আমরা জানি না তোমার ভবিষ্যৎ কী। এইটা মোটামুটি একটা প্রথা হিসেবে দাঁড়াচ্ছিল। নয়া উদারবাদ যখন ভারতবর্ষে লাগু হলো, প্রায় সেই সময়কাল নাগাদেই, অর্থাৎ মিসেস গান্ধীর রাজত্ব যখন শেষ হচ্ছে, প্রায় সেই সময়কাল নাগাদেই যখন দেখা যাচ্ছে হিউজ একটা ইনফর্মাল সেক্টর ডেভেলপ করে যাচ্ছে, সেই ইনফর্মাল সেক্টরের ওয়ার্কারদের নিরাপত্তা এ নিয়ে যখন প্রশ্ন উঠছে বারবার, তখনকার যে সরকার, কংগ্রেস এবং বিপরীত সরকারও এসেছে, তারা কেউ এই ইস্যুগুলোকে অ্যাড্রেস করতে চায়নি। এই ইস্যুগুলোকে অ্যাড্রেস করার জায়গায়, এই ইস্যুগুলো, ইনফর্মাল সেক্টর লেবারের ইস্যুগুলোকে অ্যাড্রেস করার জায়গায় ভারতের রাষ্ট্র এসে দাঁড়ালো সেই সময় নাগাদ, যখন ভারতে একটা ইউপিএ গভর্নমেন্ট তৈরি হলো, যে গভর্নমেন্ট কমিউনিস্টদের সাপোর্টে দিল্লিতে ক্ষমতায় এলো। আসা মাত্র যেটা ঘটলো সেটা হচ্ছে এই ইনফর্মাল সেক্টরের ওয়ার্কারদের কতগুলো সুবিধে আমরা দেবো এবং তার জন্য কী কী করতে হবে, তার জন্য কমিশন করা হলো, এবং সেই কমিশনের রিপোর্ট মোতাবেক ওয়ার্কাররা, ইনফর্মাল সেক্টর ওয়ার্কাররা কতগুলো সুবিধা পেতে শুরু করলেন। যে সুবিধে অদ্যাবধি যে সুবিধে এখন লাগু আছে বা চালু আছে। এখন এই ইনফর্মাল সেক্টর ওয়ার্কার, এটা সংখ্যা আমি বলেছি আপনাদের বাড়ছিল, বাড়তে বাড়তে এখন যেটা দাঁড়িয়ে গেছে আমরা দেখছি যে অর্গানাইজড এবং আরও আনঅর্গানাইজড সেক্টর সমস্ত মিলিয়ে 90% বেশি ওয়ার্কার আছে যে ওয়ার্কার ইনফর্মাল সেক্টর ওয়ার্কার। এখন যে গভর্নমেন্ট আছে, এই গভর্নমেন্ট চাইছে নানা অজুহাতে এরা যে অধিকারগুলো পেয়েছিলেন, যেটা ইউপিএ 1 গভর্নমেন্ট, বামদের সমর্থনে দাঁড়িয়ে থাকা ইউপিএ 1 গভর্নমেন্ট যে অধিকারগুলো তাদের দিয়েছিলেন, আস্তে আস্তে সেই অধিকারগুলো তাদের থেকে তাদের বঞ্চিত করে জায়গায় নিয়ে যাবে। সহজে ব্যাপারটা হচ্ছে না, কারণ কতগুলো বিধির মধ্যে ইতিমধ্যেই পড়ে রয়েছে জিনিসগুলো, যার থেকে চট করে ঘুরে আসা যায় না, সরে আসা যায় না। কিন্তু অনেক সময় এটা ঘটছে, যেমন ধরুন যাদের আমরা গিগ ওয়ার্কার, প্রচুর গিগ ওয়ার্কার বাজারে আপনারা দেখতে পাবেন এখন, যারা আসলে মোদির লেবার কোডে লেবারই না, যাদের আপনি ওয়ার্কার কথাটাই বলতে পারেন না, তাদের জন্য একটা নতুন শব্দ এসেছে পার্টনার। তারা কারোর সাথে পার্টনারশিপে একটা কিছু ব্যবসা করে। ব্যবসা মানে হচ্ছে অন্যের একটা দোকান থেকে খাবার তুলে নিয়ে গিয়ে আরেকজনের বাড়িতে দিয়ে আসা, এইটাই ব্যবসা। তিনি তার পার্টনার। যেহেতু তিনি পার্টনার, কাজেই তিনি এমপ্লয়ি নন। যেহেতু তিনি পার্টনার, সেই জন্য তাকে ওয়ার্কার হিসেবে ট্রিট করার কোনো দরকার আমার নেই। যেহেতু তিনি পার্টনার, তাকে আমি যে অধিকারগুলো ইনফর্মাল সেক্টর ওয়ার্কাররা একদিন ধরে পেয়ে এসেছে, সেগুলো আর দেওয়ার জায়গায় আমি নেই, আমি তাকে দেবো না সে সুবিধাগুলো। এইটা ডেভেলপ করেছে, নিঃশব্দে ডেভেলপ করেছে, এবং গত 5 বছরে ব্যাপকভাবে এই গিগ ওয়ার্কারের সংখ্যা বেড়েছে, ব্যাপকভাবে বেড়েছে। এই জাতের যে আরও ওয়ার্ক আছে, সেই সমস্ত ওয়ার্কগুলোর সঙ্গে
যারা যুক্ত আছেন এমন ধরনের শ্রমজীবীর সংখ্যা। 2024-এর মে দিবসে আমাদের মনে রাখতে হবে কিন্তু যে আমরা আছি এমন একটা জায়গায় দাঁড়িয়ে যেখানে ওয়ার্কার শব্দটাই বদলে দেওয়া হচ্ছে, ওয়ার্কারের বদলে আনা হচ্ছে পার্টনার বলে একটা শব্দ, এবং তাকে কোনো ধরনের ইনফর্মাল সেক্টরে কাজ করার সুবিধে, অর্থাৎ কাজ করলে যে সুবিধা আগে পেত ইউপিএ 2-তে তাকে যা দেওয়া হয়েছিল তার থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। এটাই চলবে এবং এটা আরও বেশি আইনের শিলমোহর পেয়ে যাবে যদি 2024-এর নির্বাচনে মোদি জিতে আসে। মোদি ওয়ার্কারের ডেফিনেশন বদলে দেওয়ার জায়গায় যাচ্ছে এবং তাতে ক্ষতিগ্রস্ত হবে এখন যারা কাজকর্মের জগতে এসে পৌঁছচ্ছে, যাদের ওয়ার্কার না বলে পার্টনার বলে চিহ্নিত করা হচ্ছে, সেই ধরনের মানুষেরা। এই লেবার কোড এখন যেটা আছে, এই লেবার কোড রেখেই নতুন ধরনের ওয়ার্কার যারা আসছেন তাদের ওয়ার্কার তকমাটা না দিয়ে তাদের আগে ওয়ার্কাররা যে সুবিধাগুলো পেয়ে গেছেন, এমনকি ইনফর্মাল সেক্টর ওয়ার্কার, সেই সুবিধে ছিটে ফোটাও যাতে তারা না পান তার একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে। 2024 সালের মে দিবসে আমার ধারণা একটা শপথ থাকা উচিত, এই যিনি ওয়ার্কার তাকে ওয়ার্কার এই স্ট্যাটাসটাই দিতে হবে। আমাদের দেশে ফর্মাল এমপ্লয়মেন্ট যাকে বলে, সেই ফর্মাল এমপ্লয়মেন্ট আসলে কমে আসছে, তুলনামূলক বেশি বাড়ছে ইনফর্মাল এমপ্লয়মেন্ট। এবং ফর্মাল এবং ইনফর্মালের মধ্যে তফাৎটা কি সেটাও আমি আপনাদের কাছে একটু আগেই বলেছি। ইনফর্মাল সেক্টর ওয়ার্কার যারা হবেন, ইনফর্মাল এমপ্লয়িজ যারা হবেন, তারা আসলে কতগুলো বেনিফিট পাবেন না যেটা রেগুলার যারা কাজ করেন সেই তাদের প্রাপ্য সুবিধাগুলো। এখন এটা ক্রমশ বাড়ছে এবং ফর্মাল সেক্টরের ডেভেলপমেন্টই হচ্ছে না, বরং আরও বেশি বেশি করে ইনফর্মাল সেক্টর ডেভেলপ করে যাচ্ছে। এটার কারণটা কি? কারণটার দিকে তাকালে আমরা বুঝবো যে ভারতবর্ষে এখন যেটা দাঁড়াচ্ছে সেটা এই, যত আপনার নিওলিবারাল রেজিমে যত পুঁজি ব্যবসাতে আসছে, সমস্ত পুঁজিরই একটা প্রথম কাজ থাকছে এমপ্লয়মেন্টকে ডাউন সাইজ করা। অর্থাৎ যে কাজটা আগে 3জন লোক করতো সে কাজটা একজন লোকে করতে পারে কিনা এটা দেখা। মনে রাখবেন এই কম্পিটিশনটা গ্লোবাল। অর্থাৎ আজকে এখানে কোনো একটা এমপ্লয়ার যদি ভাবে যে আমি এমন একটা টেকনোলজি দিয়ে কাজ করাবো যেখানে 3জন লোক লাগে একটা কাজ করার জন্য একদিনে, তাহলে তিনি আসলে ওই এমপ্লয়ার ভালো মানুষ, তিনি বাজারে টিকতেই পারবেন না। কারণ আরও একজন কম্পিটিটর বাজারে এসে দাঁড়াবেন, তিনি গ্লোবাল রেজিম থেকে আসবেন। অর্থাৎ ভারতবর্ষের এমপ্লয়ার হতে এমন কোনো মানে নেই, ভারতবর্ষের বাইরে থেকেও সে আসতে পারে। কারণ নয়া গোটা পৃথিবীকেই একটা জায়গায় নিয়ে এসেছে, ফলে বাইরের একটা পুঁজি এলো এবং সেই পুঁজি আমার একটা টেকনোলজি আনলো যেখানে 3জনের কাজ একজনে করে ফেলছে। ফলত আপনার ওয়ার্কফোর্সটা ডাউন সাইজ করা যাচ্ছে। এইটা প্রবলভাবে বাড়তে শুরু করেছে। এটা বাড়ছে, আপনি মনে রাখবেন, শুধু ম্যানুফ্যাকচারিংয়ে না, এটা মনে রাখবেন সার্ভিস ইন্ডাস্ট্রিতেও খুব দ্রুত এই পরিবর্তনের ছাপ আমরা পেতে থাকবো। আমি বলতে চাই এমনকি আইটি সেক্টরেও যারা খেয়াল করছেন না তাদেরকে এটা খেয়াল করতে বলবো, যে কাজগুলো আগে 3জন বা 5জন আপনার শ্রমজীবী করতেন, মেন্টাল শ্রম দিয়ে করতেন, সেই কাজের আর দরকার থাকছে না তাদের। অনেকগুলো জায়গাতে মেশিন নিজেই করে ফেলতে পারছে। মেশিন নিজে করে ফেলার কারণটা হচ্ছে তাকে প্রোগ্রামে ওটা ফিট করে দেওয়া হয়েছে, মেশিন সেটা লার্ন করেছে। অনেক ক্ষেত্রে যেটা ঘটছে, আপনার যে ইনফরমেশনটুকু রয়েছে তার উপর দাঁড়িয়ে বেস্ট অপশান কী হবে এটা মেশিন নিজেই খুঁজে খুঁজে বার করে ফেলতে পারছে। মেশিন এটাকে তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে পারে, মেশিন বার করছে। তার ফলে আপনাকে ওখানে রাখার আর দরকারই থাকছে না। অর্থাৎ বড় বড় প্রোগ্রাম যারা লিখছেন তাদের কোনো দরকার নেই, তো আমি চ্যাটজিপিটিতে ফেলবো এবং তাতেই আমি প্রবলেমটা রায় দিলেই তারা ওখান থেকে আমাকে প্রোগ্রাম তৈরি করে দিয়ে দেবে। আর তাই যদি হয় তাহলে পরে যে সমস্ত ছেলে মেয়েদের আমরা আইটি সেক্টরে কাজে নিয়েছি তাদের একটা বড় অংশকেও কিন্তু ডাউনসাইজ করার জায়গা আসবে। কাজেই একদিকে টেকনোলজির একটা বিশাল মাঠ, এমনকি আইটি সেক্টরের মাঠ। এই অবস্থায় দাঁড়িয়ে যেটা ঘটছে সেটা হলো এই, এমপ্লয়মেন্ট নতুন করে আসার জায়গা কম থাকছে,
যে এমপ্লয়মেন্টগুলো ছিল সেটাই আপনার বহু ভাগে ভাগ হয়ে যাচ্ছে অথবা কমে যাচ্ছে। আর বিশাল একটা রিজার্ভ ফোর্স অফ আনএমপ্লয়েড তৈরি হয়ে যাচ্ছে, যাদের ওই রিজার্ভ ফোর্সের সাইজটা বড় হওয়ার জন্যে আপনার পক্ষে বার্গেন করা, অর্থাৎ বলা যে আমি তো মজুরি কম, এইটা আপনার পক্ষে সুবিধাজনক হয়ে দাঁড়াচ্ছে। আমি যত বেশি উৎপাদন করতে যাব তত কম লেবার লাগতে থাকবে, যত বেশি উৎপাদন করতে থাকবো তত কম মজুর আমাকে কাজে লাগাতে হবে, যত বেশি আমি উৎপাদন করতে থাকবো তত কম আমাকে মজুরি দিতে হবে। এইরকম একটা পরিস্থিতি গোটা পৃথিবী জুড়েই তৈরি হওয়ার দিকে এসেছে। এখন যদি আজকের মে দিবসটা এমন হতো যে এখন গোটা পৃথিবী জুড়ে শ্রমিকের ঐক্যবদ্ধ, তাহলে হয়তো শ্রমিকরা একভাবে বার্গেন করে এই পরিস্থিতিতে তার মজুরি ছাঁটাইয়ের যে চক্রান্ত চলছে এটাকে আটকাতে পারতেন। আমি মজুরি ছাঁটাই বলতে যেটা রিয়েল ওয়েজ বলে সেটার কথাই বলতে চাইছি। একটা কাজই আছে যার উপর দাঁড়িয়ে আমরা এটাকে বিরোধিতা করতে পারি, সেটা হচ্ছে নয়া উদারবাদী অর্থনৈতিক নীতি যেটা চারপাশে চালু হয়েছে, ভারতবর্ষে তো হয়েছে, সেটাকে হেড অন সামনাসামনি তাকে আক্রমণ করা, আটকানো, তার নীতি তার বাইরে চলে আসা। এই কাজটা করার জন্য দরকার শ্রমিকদের ঐক্যবদ্ধ শক্তির বৃদ্ধি। এটা তো স্বচ্ছন্দই বলা যেতে পারে, কিন্তু আরেকটা জিনিসও দরকার, একটা পলিটিক্যাল এনভায়রনমেন্ট যেখানে দাঁড়িয়ে আমরা নয়া উদারবাদ নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করতে পারি। আজকে মোদিকে সামনে রেখে নতুন করে চিন্তা ভাবনা করার কোনো জায়গাটা আসবে না, কিন্তু মোদিকে যদি আমরা ক্ষমতা থেকে নামাতে পারি, তার নতুন যে গভর্নমেন্ট আসবে তাকে আমরা এটাও বলতে পারি যে ইনফর্মাল সেক্টরের ওয়ার্কারদের জন্য কি করা হবে, আগে আমরা করেছি, আবার সেটাকে রিথিঙ্ক করো। তাকে আমরা বলতে পারবো যে হায়ার অ্যান্ড ফায়ার নীতির বাইরে চলে এসো, এটা আমরা বলতে পারবো। একই সাথে এটা বলতে পারবো নয়া উদারবাদী অর্থনৈতিক নীতির বিপরীতে কোনো একটা নীতি চালু করা, কোন জায়গায় কিভাবে করা হবে সেটা বাস্তবে নির্ভর করবে, আমাদের করতে হবে। যার লক্ষ্য থাকবে যারা কাজের জগতে আসছেন সেই মানুষদের ফুল এমপ্লয়মেন্ট দেওয়া। আজকের মে দিবস 2024-এর মে দিবস হতো এই যে যারা শ্রমজীবী মানুষ তাদের কর্মচ্যুতির যে আশঙ্কাটা সারা পৃথিবী জুড়ে দেখা দিচ্ছে, সেটাকে আটকানো, কাজের জগৎকে আরও প্রসারিত করা, শুধু শ্রমিক শ্রেণীর জন্য না, ভারতবর্ষের আপামর জনসাধারণের জন্য যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা কি? সেটা হলো এরকম যে ভারতবর্ষে এই যে এখন যা চলছে, যেটাকে আপনি বলতে পারেন এই মোদির রাজত্ব, যেটাকে আপনি বলতে পারেন নয়া উদারবাদী অর্থনীতির আক্রমণ, এই আক্রমণের সামনে দাঁড়িয়ে ভারতবর্ষে আসলে যেটা ঘটছে সেটা হলো ভারতবর্ষের ভোগ্যপণ্য কেনার যে বাজার, এই বাজারটা আসলে সংকুচিত হয়ে যাচ্ছে। চারপাশে আমরা প্রচুর পণ্য দেখতে পাচ্ছি, প্রচুর বাজার খুলছে, এটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আসলে যেটা ঘটছে সেটা এই যে অনুপাতে শ্রমিকেরা কাজে আসছে বাজার সে অনুপাতে বাড়ছে না, এবং বাজার না বাড়ার ফলে যেটা ঘটছে যারা পণ্য তৈরি করছে তারা এই পণ্য কোথায় বিক্রি করবে এ নিয়েও একটা সমস্যা আছে। যে সমস্যা সমাধানের জন্য নানা ধরনের সরকারি মেজার বিভিন্ন সময় নেওয়া হয়, তার মধ্যে একটা তো কর্পোরেটদেরকে ভালো রকম কর ছাড় দেওয়া, এটা একটা আছে, আপনারা জানেন, আমাদের প্রায় হ্যাবিটেড পার্ট হয়ে গেছে সেটা। কিন্তু তা দিয়েও বাজারের এই যে সংকট, এই সংকটকে আমরা দূর করতে পারছি না, বা এই সংকট থেকে আমরা বেরিয়ে যেতে পারছি না। আমি এরকমভাবে আপনাদের বলি যে যদি 2021-22 সালের দিকে তাকাই, তাহলে দেখব ভারতবর্ষ যে মানুষদের কাছ থেকে ভোগ্যপণ্যের চাহিদা পান তারা তিনটে ক্যাটেগরির মানুষ। একদল হচ্ছেন সেলফ এমপ্লয়েড মানে একজন উকিল হতে পারেন, সেলফ এমপ্লয়েড মানে একটা দোকানের মালিক হতে পারেন, সেলফ এমপ্লয়েড। আর একটা যেটা আছে সেটাকে আমরা জানি ক্যাজুয়াল ওয়ার্কার, আর তার সাথে যেটা থাকে সেটা হচ্ছে রেগুলার স্যালারিড ওয়ার্কার,
অথবা রেগুলার ওয়েজ ওয়ার্কার। এই তিনটে মিলে হচ্ছে ভারতবর্ষে কাজের জগতে যে মানুষেরা থাকে সেই মানুষরা। এখন এর মধ্যে যেটা ঘটেছে সেটা হলো এই, আপনি মনে রাখবেন যারা রেগুলার স্যালারিড জব করে, যারা রেগুলার ওয়েজ ইনকাম করে, তারা গড়পড়তা অন্যদের তুলনায়, ক্যাজুয়ালদের তুলনায় তো বটেই, একটু বেশি আয় করেন, তাদের চেয়ে একটু সামান্য কম আয় করেন যারা ক্যাজুয়াল, যারা সেলফ এমপ্লয়েড। এই মানুষরা মিলে ভারতবর্ষে যে পণ্যের বাজারে চাহিদা তৈরি করেন, সেই চাহিদা যদি আমরা খেয়াল করে দেখি, সেই চাহিদা দিয়ে ভারতবর্ষের পণ্যের বাজারে যে পরিমাণে পণ্য আমদানি হতে পারে, সেই পরিমাণে পণ্যের চাহিদা এদের ডিমান্ড থেকে, এরা যতটুকু ডিমান্ড তৈরি করতে পারে তার থেকে পূরণ করা সম্ভব হয় না। কেন হয় না সেটা বলি। আমি যদি 21-22 সালের একটা হিসেব নিই, সেই হিসেবটা ধরা যাক আমি নিচ্ছি সরকারি হিসেব, পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে বলে একটা সার্ভে হয়, আমি সেই সার্ভের তথ্যটাই দিচ্ছি। তাতে একজন সেলফ এমপ্লয়েড লোক, নিজে স্বনিযুক্ত মানুষ, তিনি গড়ে মাসে কত টাকা আয় করতে পারেন। অবিশ্বাস্য মনে হবে কিন্তু কথাটা সত্যি। এই সেলফ এমপ্লয়েড লোকের গড় আয় হচ্ছে 12,089 টাকা, যাকে আমরা বলি রেগুলার স্যালারিড ওয়ার্কার বা ওয়েজ ওয়ার্কার। তাদের গড়, আমি গড়টার কথা বলছি, ওর মধ্যে অনেক ভ্যারিয়েশন আছে, গড় আয় হচ্ছে আপনার 19,456 টাকা। তা একটা আমি বললাম যারা সেলফ এমপ্লয়েড তাদের 12,089 টাকা, দ্বিতীয়টা আমি বললাম রেগুলার কাজ করে তাদের হচ্ছে 19,456 টাকা, আর যারা ক্যাজুয়াল ওয়ার্কার তারা যা আয়টা করেন মাসে সেটা হচ্ছে 7,856 টাকা। এই মানুষেরা টোটাল কত মানুষ দাঁড়ায়? আমাদের হিসাব বা সমস্ত হিসাবে যা আসছে, আমাদের লেবার ফোর্স পার্টিসিপেশনের হিসাব করে দাঁড়াচ্ছে, এই মানুষগুলোকে যদি আমি যোগ করি তাহলে পরে দেখব, যদি যোগ করি আমি এক জায়গায় নিয়ে আসি, তাহলে পরে আমি দেখব এটা দাঁড়ায় আপনার 53 কোটি মানুষ। 53 কোটি মানুষ কাজ করে 140 কোটি মানুষের জায়গা। এর একটা কারণ হচ্ছে বৃদ্ধরা কাজ করতে পারেন না, আরেকটা কারণ হচ্ছে মেয়েদের অনেকের কাজে যায় না, আরেকটা কারণ হচ্ছে বাচ্চারা কাজ করেন না। এই জন্যে আপনি এদের বাচ্চার দিয়ে আপনাকে হিসেবটা করতে হয়। এবার আমি যে সংখ্যাগুলো বললাম, এই সংখ্যাগুলোর আপনি শুধু একটা গড় করুন, এবং সেই গড় সংখ্যাটা দিয়ে গড় আয়টা দিয়ে আপনি ওই আগের যে সংখ্যাটা আমি আপনাদের কাছে বললাম, কতজন মানুষ কাজ করে, লেবার পার্টিসিপেশন রেট, তাকে গুণ করে দিন। গুণ করে আপনি পাবেন ভারতবর্ষের সমস্ত বাজারের সাইজটা কি, কত টাকা আছে যাতে জিনিসপত্র কিনতে পারা যায়। এই সাইজটা আপনাদের আশ্চর্য লাগবে, কিন্তু এটাও সত্যি কথা যে এই সাইজটা আমার এখানে যে টোটাল জিডিপি তৈরি হয়, সেই জিডিপির মাত্র 24%। এখন জিডিপির মাত্র 24% এদের আয়, এর মানেটা দ্বারা এই যে এদের হাতে যে টাকাটা যায় তা দিয়ে আপনার বাজার যে জিনিস নিয়ে আসতে চায় তার সমস্ত চাহিদা তৈরি হতে পারে না। ক্রমাগত এই সংকটটা আমাদের আছে, এবং এই সংকট থেকে সমাধানের রাস্তাও আমাদের এখানে যে বাজার ব্যবস্থা আছে, আমাদের এখানে যে রাষ্ট্র ব্যবস্থা আছে, তারা তার থেকে বেরিয়ে আসার রাস্তাটা খুঁজে পাচ্ছে না। যে মানুষেরা কাজ করে, সেলফ এমপ্লয়েড হন, ক্যাজুয়াল ওয়ার্কার হন, রেগুলার ওয়ার্কার হন, তাদের হাতে বেশি টাকা আসতে হবে। তাদের হাতে যদি বেশি টাকা আসে, বাজারে পণ্যের চাহিদাটা বাড়বে। বাজারে যদি পণ্যের চাহিদা বাড়ে, তাহলে পরে যে ধরনের আমরা চাহিদা সংকোচজনিত সমস্যা দেখি, সংকোচনজনিত সমস্যা দেখি, এই সমস্যার কাছ থেকে আমরা বেরিয়ে আসতে পারব।
বেরিয়ে আসার জন্য আসলে দরকার পলিসির পরিবর্তন। কীরকম পলিসি আনা? পলিসিটা আনার দরকার যে আপনি একটা ইউনিভার্সাল বেস ওয়েজ, ইউনিভার্সাল বেস ইনকাম, ইউনিভার্সাল বেস ওয়েজ, যে নামেই দেখান না কেন, তাতে আনতে হবে যে এর নিচে কোনো কাজ, এর নিচে কোনো মাইনে দেওয়া যাবে না। এবং এর ওপরের মাইনেটা কোথাও হবে সেটা শুধু রাজ্য হিসেবে আলাদা আলাদা হয়তো করতেই পারে, কিন্তু সেটা এমনভাবে দাঁড় করা যেটা আমাদের এখানে কনজামশনের যে বাজারে যে পরিমাণে পণ্য আসতে চাইছে বিক্রি হওয়ার জন্য, সেই পণ্যের বাজারের সঙ্গে ম্যাচ করে। দুর্ভাগ্যবশত এই এক্সারসাইজটা, এই কাজটা কখনোই করা হয়নি, কখনো এটা বলা হয়নি যে আমরা একটা ইউনিভার্সাল বেসিক মিনিমাম ওয়েজ ইনকাম বা যাই বলুন রেমুনারেশন, কম্পেনসেশন, এটা দিতে হবে, এর কম দেওয়া যাবে না। এটা করলেই দেখবেন ক্যাজুয়াল ওয়ার্কার বলে যেটা বলছি, যারা আমি বললাম একটু আগে আপনাদের কাছে যে 7,856 টাকা, এটা বেড়ে যাবে, ওই লেভেলে পড়ে থাকবে না, আরও উপরে উঠবে। একই সাথে আপনি দেখবেন এটা উঠবার সাথে সাথে রেগুলার ওয়ার্কার এবং সেলফ এমপ্লয়েড, এদের ক্ষেত্রে আপনার সংখ্যাগুলো বাড়বে। বেড়ে গেলে পরে যেটা হবে, বাজারে যে পরিমাণে পণ্য বিক্রি হতে পারে তার সাইজটাও বাড়বে। তার সাইজটা যদি বেড়ে যায় তাহলে আমরা যে চাহিদা সংকোচন জনিত সমস্যার কথা বলি, এই সমস্যার সামনে এই সমস্যা আমরা অতিক্রম করতে পারব। এখন আমাদের যে সরকার আছে এখন, তারা কখনো এই প্রশ্নটাকে অ্যাড্রেস করেনি। এটার সঙ্গে শুধু লেবারের ব্যাপার না, পুঁজির সমস্যাও যে জড়িয়ে রয়েছে, এটা তাদের বোঝার দরকার ছিল। এবং পুঁজিকে যদি তারা এই জায়গায় আনতে পারত যে মিনিমাম একটা কম্পেনসেশন না দিলে পরে আসলে তোমার তৈরি করা জিনিসও বিক্রি হবে না, তাহলে হয়তো এই গেমটা বলতে যেতে পারত। সেটা আদৌ করা হয়নি, বরং পুঁজিকে বারবার ইন্ডালজেন্স দেওয়া হয়েছে। তাকে বলা হয়েছে তুমি যেমন ইচ্ছা তেমন এমপ্লয়মেন্ট করো, যাকে ইচ্ছা তাকে দাও এবং যাকে ইচ্ছা তাকে তাড়াও। এই জায়গায় পুঁজিকে লিবার্টি দিয়ে দেওয়া হয়েছে। এই লিবার্টি দেওয়ার মানেটা হচ্ছে পুঁজির নিজের কবর নিজের খোঁজার জায়গা হচ্ছে। যাকে আমি কাছ থেকে তাড়ালাম, মনে রাখতে হবে তার সাথে সাথে তার যে মজুরি, এই মজুরিটাও কিন্তু আর গেল না। তার মজুরি বাজারে গিয়ে যে চাহিদা তৈরি করতে পারতো, এই চাহিদাটা আবার তৈরি হলো না। আমি একটা লোক কাজ থেকে চ্যুত হচ্ছে, এটাকে যদি এই অ্যাঙ্গেল থেকে দেখা শুরু করি, তাহলে বুঝবো যে কর্মচ্যুতি কিন্তু ক্যাপিটালকেও বিপদে ফেলতে পারে। আমাদের নীতি প্রণেতারা আসলে এদিক দিয়ে কখনো ভাবেননি, ভাবার ইচ্ছা আছে, এটা আমরা কখনো দেখিনি। একটা খুব ভালো লেগেছে এটা দেখে যে নতুন সরকার যদি এই মোদিকে বাদ দিয়ে নতুন একটা গভর্নমেন্ট হয়, যদি ইন্ডিয়া জোটের তরফ থেকে একটা গভর্নমেন্ট আসে, তাতে বিভিন্ন পার্টির যে ম্যানিফেস্টো পড়ছে, তা দেখে আবার মনে হচ্ছে, কতটা করা যাবে জানি না, কিন্তু দেখে আবার মনে হচ্ছে একটা জায়গায় জিনিসটাকে বাঁধা যাবে, মিনিমাম একটা মজুরি। মিনিমাম মজুরিতে বাঁধতে পারলে পরে আমার ধারণা আজকে যে সংকটের মধ্যে আমরা রয়েছি, এই সংকট অতিক্রম করার একটা রাস্তা সাময়িক যদিও, সেটা খুঁজে পাওয়া সম্ভব হবে। আমি এইভাবে তাহলে গোটা জিনিসটাকে গুটিয়ে আনবো। বক্তব্য আমার এরকম যে আজকে যে মে দিবসের কথা আমরা বলছি, 2024-এর মে দিবস, সেই মে দিবসে শ্রমিক হচ্ছে আক্রান্ত। শ্রমিককে আক্রমণ করা হয়েছে কোন কোন জায়গাগুলোতে, তার লেবার কোডটা টোটাল 4টে কোড আছে, এটা বললে পরেই পরপর বোঝা যায় যে কীভাবে তারপর ধারাবাহিক আক্রমণের মুখে লেবার এসে পড়ছে, যার থেকে তার কোনো রেসপাইট নেই। আমরা এটা দেখাবার চেষ্টা করেছি যে দ্রুত দেশে একটা ইনফরমালাইজেশন হচ্ছে, এবং এই যে ইনফরমাল লেবার তৈরি হচ্ছে, এই লেবারেরকে নানা রকম চেষ্টা চরিত্র করা হচ্ছে যাতে তার লেবারের যে সুবিধাগুলো আছে, যে সিকিউরিটিগুলো লেবার পায়, যেটা ইউপিএ 1 শেষ পর্যন্ত আনতে বাধ্য হয়েছিল, সেই সুবিধে বা সেই সিকিউরিটির হাত থেকে মুক্তি পাওয়া যায়। ফলে আপনি ওয়ার্কারের জায়গায় পার্টনার পাচ্ছেন, আপনি প্রচুর গিগ ওয়ার্কার পাচ্ছেন,
যাদের আসলে কোনো ধরনের কোনো রাইট বা কোনো বেনিফিট এখন পর্যন্ত ঘোষিত হয়নি। আমি বলছি যে এটা আরেকটা জিনিস, যে জিনিসটা অ্যাড্রেস করার দরকার রয়েছে। আমি তৃতীয় যে জিনিসটা বলার চেষ্টা করেছি সেটা হলো এই, যে আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে, আক্রমণের চরম সীমায় শ্রমিক সেন এসে দাঁড়িয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি এই সমস্যাটা ভাবার চেষ্টা করি যে এই ওয়ার্কারকে আমি ক টাকা দিই, সেই ওয়ার্কার কী পরিমাণে বাজারে খরচা করতে পারে, আর তার খরচার লিমিট যদি এই হয়, তাহলে পরে কি করে আমাদের দেশে একটা বিশাল বাজার তৈরি হবে। বাজার তৈরি হবে না যদি সাধারণ মানুষের হাতে টাকা না আসে। কাজে টাকা আনার একটা রাস্তা এটাও খুঁজে বার করার দরকার, যেটা কখনো কোনো অ্যাড্রেস করা হয়েছে, কিন্তু কোনো দিনেই সেভাবে এই বিষয়টাকে মোকাবিলা করার চেষ্টা করা হয়নি। আজকে 24শে মে দিবসে দাঁড়িয়ে এই বিষয়টাকে বাজার সৃষ্টি করার সমস্যা, বাজারের প্রসারণ ঘটানোর সমস্যা, এইটার সঙ্গে শ্রমিকের মজুরির যে সম্পর্ক আছে, এটাকেও যেন আমরা আলোচনার ভিতরে নিয়ে আসি। নাহলে ভারতে আজকে যে সংকট আছে, এই সংকট থেকে মুক্তির রাস্তা আমরা খুঁজে পাবো বলে মনে করি।